গত কয়েক বছরের যে ধারাবাহিকভাবে আমরা মূল্যস্ফীতির চাপ দেখছি, মানুষের যে ক্রয় ক্ষমতার অবনমন দেখছি, তারা কিন্তু আশা করবেন যে এই বাজেটে তাদের সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি যাতে থাকে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমরা একটা অর্থনৈতিক বিনিয়োগের একটা স্থবিরতার মধ্যেও যাচ্ছি, অস্বীকার করার উপায় নেই। আমাদের যে ক্রেডিট আপটেক, আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজের যে ইম্পোর্টের যে নেতিবাচক প্রবৃদ্ধি, এগুলো থেকে সেটা স্পষ্ট। সুতরাং ব্যবসা বাণিজ্যের সাথে যারা আছেন তাদের একটা প্রত্যাশা থাকবে যে আমাদের বিনিয়োগকে চাঙ্গা করার জন্য এই বাজেটে প্রস্তাব থাকবে। যারা নাকি সমাজে পিছিয়ে আছেন এবং যারা নাকি বিভিন্ন ধরনের সামাজিক যেসব কল্যাণমূলক তাদের যেসব কর্মসূচি আছে তার উপরে তারা নির্ভর করেন, তাদের একটা প্রত্যাশা থাকবে যে প্রান্তিক এবং উপান্তিক মানুষদের জন্য এই বাজেটে যাতে বিনিয়োগ থাকে, এই বাজেটে যাতে তাদের যা প্রাপ্তি, সেটার স্থায়িত্ব, সেটার ব্যাপ্তি যাতে বাড়ানো হয়, সেটার দিকে তাদের একটা প্রত্যাশা থাকবে। এটার সাথে সাথে বর্তমানে তো বাংলাদেশ আবার IMF-এর একটা প্রোগ্রামের মধ্যে আছে, সেখানে কিন্তু সংস্কারের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের নিজেদের প্রয়োজনীয় করা দরকার, সেটারও একটা বাজেটে আমরা প্রতিফলন দেখতে চাইব। সেখানে আরেকটা চাপ থাকবে হয়তো ভ্যাট ইত্যাদি যাতে একটা একীভূত একটা সিস্টেমের মধ্যে যায়, সেখানে তাহলে ভ্যাট আহরণের দিকে একটা চাপ থাকবে যে এটাকে সবগুলোকে প্রায় 15%-এর কাছে নিয়ে যাওয়া। এখানে কর জাল বৃদ্ধির একটা প্রত্যাশা থাকবে, যেটা নাকি আমরা নিজেরাও মনে করি যে এটা যতটা বাড়ানো যায়, বিশেষত প্রত্যক্ষ করের উপরে চাপ দিয়ে যাতে এটা বৃদ্ধি করা হয় এবং যারা নাকি দিচ্ছেন তাদের উপরে না, এটার যে কর জাল বিস্তার করা, এখানে যেসব লিকেজ আছে লিকেজগুলোকে প্লাগ করা, এগুলোর একটা প্রত্যাশা এই বাজেটের মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। একই সাথে একটা বৈশ্বিক পরিবেশের মধ্যেও কিন্তু বাজেটটা হচ্ছে। এখানে আমরা দেখছি যে এখানে LDC গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে আমাদের 24শে নভেম্বর 2026। সুতরাং সেখানে LDC গ্র্যাজুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের আমাদের কিন্তু সংস্কার করতে হবে। প্রত্যক্ষ যেসব আমরা প্রণোদনা দেই সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে আমাদের বাস্তবায়নের যে সুশাসন, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করেছেন, সেখানেও কিছুটা চাপ থাকবে যে আমরা কোন কোন জায়গায় শুল্কগুলোকে কমাতে পারি, শূন্য শুল্ক করা বা শুল্ক হার কমানো, সেটা থাকবে। শুল্কের যৌক্তিকরণ, আমাদের কর জাল বিস্তার, এগুলো আমাদের নিজেদের তাগিদেই আমাদের করা উচিত এবং এটা প্রতিফলন আমরা বাজেটে পাবো বলে আমরা আশা করছি। বিশেষত আমি বলবো যে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা একটা বড় ধরনের একটা প্রত্যাশা কিন্তু থাকবে, কেবলমাত্র প্রান্তিক উপান্তিক জনগণ না, এখানে নিম্ন মধ্যবিত্তেরও একটা আকাঙ্ক্ষা কিন্তু এইখানে থাকবে। তাহলে সেটার জন্য বাজেটে কি থাকতে পারে, সেটার জন্য আমরা প্রত্যাশা করব যে শুল্ক কাঠামো যেটা করা হবে, সেই শুল্ক কাঠামোটা যাতে বিনিয়োগ বান্ধব হয়, সেটা যাতে আমাদের যে শোভন কর্মসংস্থান, সেটা যাতে আমাদের আমদানি প্রতিস্থাপক যেসব শিল্প আছে তারা প্রণোদিত হয়ে সেখানে বিনিয়োগ করতে পারেন, রপ্তানিমুখী শিল্প যারা আছেন তারা যাতে সেটার দ্বারা উপকৃত হতে পারেন, এই জায়গাটাতে আমাদের একটা প্রত্যাশা থাকবে। বিশেষত আমি বলবো, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই 2025-26 বাজেটটা দেওয়া হচ্ছে, অপ্রত্যক্ষ করের উপরে চাপ না দিয়ে, যেটা নাকি সাধারণ মানুষের উপরেই আলটিমেটলি, আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কমান, অ্যাডভান্স ভ্যাট কমান, যাই কমান সব বা বাড়ান, সবটাই কিন্তু আলটিমেটলি আসবে হলো ভোক্তার ঘাড়ে। সুতরাং সেখানে কিন্তু দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আমাদের এখানে ডিজিটালাইজেশন অফ দ্য ট্যাক্সেশন সিস্টেম, এটা আমাদের জন্য এখন ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে। এটা না করলে আমরা আমাদের এই যে কর জিডিপি হার বাড়ানোর কথা, যেটা আমরা অনেক দিন ধরে বলছি, IMF তো একটা কোয়ান্টিটেটিভ একটা পরিসংখ্যানিক একটা তারা লক্ষ্য নির্দিষ্টভাবে বলছেন 0.5% জিডিপির প্রতি বছর বাড়াতে হবে। তো এইটা কিন্তু আমাদের এখন যদি আমরা না করতে পারি, তাহলে এই যে দেখবেন এখন যে আমাদের ঘাটতি অর্থায়ন যেটা হবে, এই ঘাটতি অর্থায়নের পুরোটাই তো আমাদেরকে
হয় অভ্যন্তরীণ ঋণ, না হলে বৈদেশিক ঋণ দিয়ে আমাদের নিতে হবে। এবং এইবারও আমরা মনে করছি, আশঙ্কা করছি যে গত বছরের এই চলমান অর্থ বছরে যেরকমভাবে শিক্ষাকে পেরিয়ে আমাদের সুদ, যেটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ, যেটা নাম্বার 1-এ চলে আসছে, 1,13,000 কোটি টাকা। এতদিন পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে শিক্ষা খাতই সবচেয়ে বেশি ছিল, কিন্তু এখন সুদের পরিমাণ এখন যেরকমভাবে বাড়ছে, তাহলে সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করা। পুরো উন্নয়ন কর্মসূচি তো ঋণের উপরে নির্ভর হয়ে গেছে, কারণ আমাদের রাজস্ব বাজেটে কোনো ধরনের উদ্বৃত্ত নাই। এই উদ্বৃত্ত যদি আমাদের আনতে হয়, অন্তত কিছুটা যদি আমাদের উন্নয়ন বাজেটের নিজস্ব অর্থায়নে যদি আমরা যদি সেটা বাস্তবায়িত করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু কর যার বাড়াতে হবে। যেটা আরেকবার বলি, যেটা নাকি আমাদের যারা দিচ্ছেন তাদের উপরে চাপ সৃষ্টি করে না, যারা বাইরে আছেন দিতে পারেন কিন্তু দেন না, তাদেরকে কিভাবে আমরা আনতে পারি। সেখানেই কিন্তু ডিজিটাল টেকনোলজিটা খুব বড় একটা, আমার মনে হয় যে এখানে ভূমিকা রাখতে পারে। সংস্কারের ব্যাপারগুলিও এবার আসবে। এইটা যদি ভালোভাবে যদি সংস্কারের যে বিষয়গুলি আমরা যদি আনতে পারি, সেটা কর কাঠামো, করের বিন্যাস, আমাদের যে প্রণোদনা দেওয়া হয় তার পুনর্বিন্যাস, এগুলো যদি আমরা যদি করতে পারি, তাহলে এটার ফুটপ্রিন্ট কিন্তু পরবর্তীতেও এটা থাকবে। এবং নির্বাচিত যখন সরকার আসবেন, সেই সরকারও এটা যখন বাস্তবায়ন করবেন, তখন এইটার ফলাফল জনগণ পাবেন। সুতরাং একটা ভালো ভিত্তি যদি আমরা এবার রেখে যেতে পারি, সংস্কার, কর আদায়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় এবং ঘাটতি অর্থায়ন, এই সবগুলো জায়গায়, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে।